লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দলমত দমন পীড়ন করার জন্য। সেখানে আমাদের একজন নেতা, যাকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তার ছবিটা এসেছিল এবং তিনি নিহত হয়েছেন বলে এক ধরনের গুজব সে সময় ছড়িয়েছিল। তাকে মেরে এক ধরনের যখন হামলাকারীরা নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন, তার কুপিয়ে তার মগজ বের করে ফেলা হয়েছিল এবং তারা ভেবেছিলেন যে তিনি মারা গেছেন এবং তারা সেখান থেকে পরবর্তীতে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। এরকম আরও অনেক মর্মান্তিক ঘটনা সারা দেশে ঘটেছে। সাধারণ ভোটারদেরকে মারধর করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের স্বর্ণালংকার টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এবং আমরা দেখেছি যে গতকালকে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে, শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে বিএনপি নেতাকর্মী কর্তৃক। তো আমরা সারা দেশে একটা ট্রেন্ড দেখছি যে বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং এটা এক ধরনের মৌনসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর পক্ষ থেকে। তারা যখন আজকে প্রেস ব্রিফিং করলো, তারা কথা বললো, আমরা আশা করেছিলাম যে তারা সারা দেশে তাদের সন্ত্রাসীদেরকে তারা নিয়ন্ত্রণ করার জন্য কোনো কথা বলবে, তারা তাদের সন্ত্রাসীদেরকে নিবৃত করার জন্য কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা এই ধরনের হামলাগুলোর সাথে জড়িত, যেই যে জায়গায় হত্যার মতো ঘটনা ঘটেছে এবং স্পষ্ট হামলা করা হয়েছে মানুষকে হত্যার উদ্দেশ্যে, ভোটারদেরকে, এজেন্টদেরকে, বিরোধী দলমতের মানুষকে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা সেভাবে দেখতে পাইনি। আমরা নির্বাচনের আগে দেখছিলাম যে কোথাও চাঁদাবাজির খবর আসলে বা কিছু আসলে তারা সেখানে বহিষ্কার করতো, কিন্তু নির্বাচনের পরে আমরা সেটা দেখছি না। তো আমরা মনে করি তখনকার এই যে বহিষ্কারের ঘটনাগুলো এক ধরনের আইওয়াশ ছিল, এক ধরনের নাটক মঞ্চায়ন করা হয়েছিল বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষের ভোট নেওয়ার জন্য। যেই তারা নির্বাচিত হয়ে গেল, তারা এখন আর দেশের মানুষের কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা তাদের সন্ত্রাসীদেরকে নিবৃত করতে কোনো ধরনের কথা বলছে না। আমরা সারা দেশে 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আহত হয়েছেন, নাগরিক পার্টির যারা নেতাকর্মী আহত হয়েছেন, তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। অনেকেই খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই যে যাদেরকে আপনাদের নেতাকর্মীরা আহত করলো, তারাও এই দেশের নাগরিক এবং বাংলাদেশে তো ভোটের শেয়ার কম হলেও কিংবা একটু স্লাইটলি বেশি হলেও বাংলাদেশের বর্তমান সিস্টেম অনুযায়ী আপনারা হয়তো সরকার গঠন করবেন, তবে যেই 40% জনগণ, যেই 46% জনগণ আপনাদেরকে ভোট দেন নাই, তাদেরকে বাদ রেখে বা তাদেরকে দমন পীড়ন করে আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন না এবং তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করে আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন না। এবং সেক্ষেত্রেও সেটা যদি আপনারা করতে চান, তাহলে আমরা যেই 11 দলীয় জোট এবং আমরা আমাদের সেই জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের জন্য আওয়াজ তুলব এবং আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। এখন অন্তর্বর্তীকালীন সরকার এখনও দায়িত্বে আছে এবং পরবর্তীতে যেই সরকার আসবে, তারা এই নির্বাচনে যেই সন্ত্রাসীদের যে ভায়োলেন্সের মাধ্যমে যারা আহত হয়েছে, যারা মুমূর্ষ অবস্থায় আছে, সকলের নিরাপত্তা তো নিশ্চিত করবেই, পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার বাস্তবায়ন করা হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি আমরা জানাচ্ছি। এবং আমরা এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে, যেহেতু তারা সরকার গঠন করতে গেছে, তাদের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই যে তারা এই যে তাদের দলের নেতাকর্মীরা, সন্ত্রাসীরা যেই কার্যক্রম করলো সারা দেশে, এক ধরনের তাণ্ডব করলো সারা দেশে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমরা দেখতে চাই। আপনাদের কোনো প্রশ্ন? গতকালকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পঞ্চগড়ে আওয়ামী লীগের যে কার্যালয় সদরে সেটা তালা খুলে দিয়েছে। আজকেও দেখলাম 2-3 জন মিলে গুলিস্তানে যে আওয়ামী লীগ কার্যালয়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন বা একটা নতুন করে শুরু করা যাত্রা এরকমটা আভাস দিল। এর কাছে কি মনে হয় দেশে আওয়ামী লীগের ফিরে কোনো প্রেক্ষাপট? বিএনপি যখন দেখলো এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দেবে না, এদেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না নির্বাচনের পূর্বে, তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে এবং আমরা সেটা দেখেছি। তারেক রহমান তিনি একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে চাইলে ফিরতে পারেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিএনপি এবার শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং
এটা আরও প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন, এবং ওইটা আরও গৌরবের সাথে তারা প্রচারণা করছেন, মিডিয়াতে আসছেন, বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের প্রচলিত বর্তমানে আপনারা জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সুতরাং যে কেউ যে আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু করার দায়িত্ব নিয়েছেন, কিংবা অফিস খুলে দিচ্ছেন, অফিস উদ্বোধন করে দিচ্ছেন, আমরা পটুয়াখালীতে দেখলাম। খুবই দুঃখের সাথে বলতে হয়, আমাদের এক সময় আমাদের সহযোগিতা ছিলেন নুরুল হক নূর, তার আসলে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন, সেখানেও অফিসে আওয়ামী লীগ আবার যাচ্ছে। এটা একেবারেই আইন বিরুদ্ধ একটা কাজ তারা করছেন। বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সুতরাং যারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধেও আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, এবং আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো ধরনের ষড়যন্ত্র 11 দলীয় জোট, আমাদের জাতীয় নাগরিক পার্টি, আমরা রুখে দাঁড়াবো এবং আমরা রাজপথে নামবো। এবং এটা খুবই দুঃখজনক যে যেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যে 1400 শহীদের জীবনদানের মধ্য দিয়ে 30,000 আমাদের ভাইদের আহত হওয়া, চোখ হারানো, হাত পা হারানোর মধ্য দিয়ে তারেক রহমান দেশে আসার পথ তার খুললো, এবং বিএনপি আজকে ক্ষমতায় যেতে পারছে। এই সময় তো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং তাদের আত্মত্যাগকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে, শহীদ পরিবারের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করে এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়ে অফিসিয়ালি জানতে চাই বিএনপির কাছ থেকে যে আপনারা আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অফিসিয়াল অবস্থান পুনরায় স্পষ্ট করুন, এবং সেটা যদি আপনারা জনবিরোধী কোনো অবস্থানে নেন, তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সেই বিষয়ে জবাব দেব। নতুন সরকার গঠনের সেখানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। আপনি তো দীর্ঘদিন ধরে আধিপত্যবাদ বিরোধী বা ভারত বিরোধী বিভিন্ন রাজনীতি ছিলেন, এনসিপির জায়গা থেকে কি বলবেন? নরেন্দ্র মোদীকে দাওয়াত দিলে সেখানে ভালো কোনো দৃশ্য আপনারা জানেন 2021 সালেও বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। সেখানে আমাদের 21 জনের মতো সহযোদ্ধা তারা শহীদ হয়েছেন, এবং আমরা মনে করি যে বিগত 17 বছর, বিগত 20 বছরের বাংলাদেশের যেই দুরবস্থা, এই দুরবস্থার জন্য সমানভাবে এই ভারতীয় আধিপত্যবাদী সরকারও এর সাথে জড়িত, এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি না। এবং আমরা মনে করি যে যারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের সাথে বিগত সময়ে ছিল, যেই দেশগুলো ছিল, তাদের সাথে তাদেরকে প্রায়োরিটি দিয়েই আমাদের পররাষ্ট্রনীতি সামনের দিনে নির্ধারিত হওয়া উচিত। আমাদেরকে ক্লিয়ার করবেন তাহলে আপনাদের নেতাকর্মী বা 11 দলীয় জোটের নেতাকর্মীর উপরে হামলাটা কারা করছে? আওয়ামী লীগের নেতাকর্মী না বিএনপিতে? বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে, এবং যে আসনগুলোতে আমরা জয়ী হয়েছি সেই আসনগুলোতেও তারা হামলা করছে। তাদের একটা কমন কথা হচ্ছে যে নির্বাচনে বা ওই অঞ্চলের প্রার্থী এনসিপি কিংবা জামাতের হলেও সরকার তো তারা গঠন করছে, সুতরাং দেশে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে। তা আমরা ঠিক একই রকম আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের ভোট চুরি নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন যে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার পর ঠিক 4-5 ঘন্টার মধ্যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ, আমরা সবাই ভিডিও বার্তা দিয়ে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না, তাদের বাড়ি ঘরে হামলা করবেন না। আপনারা সেটা দেখেছেন। আমরা এবং আমাদের নেতাকর্মীরা সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের, আমাদের সহযোদ্ধারা সারা দেশে এবং রাজনৈতিক দলগুলো থেকেও সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করেছে। অথচ আমরা এখানে বিএনপিকে দেখলাম যে এক ধরনের চুপচাপ বসে থেকে তারা এটা এনজয় করছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এনজয় করছে যে সারা দেশে ভিন্ন মতের উপর যে দমন পীড়ন চলছে। সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় আমরা বিগত সময়ে দেখেছি, আমরা 2024 সালে দেখেছি। সুতরাং আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে এবং তাদের প্রতি আমাদের থাকবে যে আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে পুনর্গণনার জন্য, এবং এই বিষয়ে আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশন সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কী ধরনের অনিয়ম হয়েছে, এবং আমরা আপনাদেরকেও দেখিয়েছি, তাদের ভয়েস রেকর্ড, কল রেকর্ড আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা সবাই পুরো জাতি দেখেছে কীভাবে ভোট কেন্দ্রে তার নিকটাত্মীয় ঢুকে, তার স্ত্রী ঢুকে ভোট গণনা প্রভাবিত করেছেন। সুতরাং আমরা এই 8 আসন 13 আসন সহ আরও কয়েকটি আসনে
ইতিমধ্যে রিভিউ করার জন্য পুনর্গণনা করার আবেদন জানিয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুনর্গণনার মাধ্যমে সঠিকভাবে সম্পাদন করবেন, সুষ্ঠুভাবে এটার একটা স্পষ্টতা জনগণের কাছে দেওয়ার দরকার আছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।